দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। তোমাদের সামনে আজ আমি সিরাজদৌল্লা নাটকটি আলোচনা করব। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের নাটক রচনার কালসীমা প্রায় ৩০ বছর, ১৯২৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত। পরাধীন ভারতবর্ষে নাটক লেখা শুরু করেছেন, স্বাধীন ভারতবর্ষে নাটক লেখা শেষ করেছেন। তাহলে তার এই নাটক রচনার কালসীমাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক, স্বাধীনতার পূর্ববর্তীকালের নাটক। দুই, স্বাধীনতার পরবর্তীকালের নাটক। সিরাজদৌল্লা নাটকটি ১৯৩৮ সালে লিখিত। এটি একটি ঐতিহাসিক নাটক। আমাদের পাঠ্য সিরাজদৌল্লা নাটকটি দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ নাটকটি ৩টি অঙ্ক বিশিষ্ট। এবারে আমি তোমাদের সামনে এই নাটক রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্বন্ধে আলোচনা করব। ঐতিহাসিক প্রেক্ষাপট তোমাদের ভালো লাগবে, মন দিয়ে শুনবে। নবাব সিরাজদৌল্লা, আমরা প্রত্যেকেই নামটির সাথে পরিচিত। নবাব সিরাজদৌল্লা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদ সংঘাত, এই বিবাদ সংঘাতের পাশাপাশি ইংরেজদের সাম্রাজ্য বিস্তার, ইংরেজদের সাম্রাজ্য বিস্তারের বৃত্তান্ত বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আবারও বলছি আমি, নবাব সিরাজদৌল্লা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদ সংঘাতের পাশাপাশি ইংরেজদের সাম্রাজ্য বিস্তার বৃত্তান্ত বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা ইতিহাসে পড়েছ যে নবাবী আমল ছিল। এই নবাবী আমলে ইংরেজরা যেমন বাংলায় বসবাস করত, বাংলায় ব্যবসা বাণিজ্য করত, ফরাসিরাও তেমনি বাংলায় বসবাস করত এবং বাংলাতে তারা ব্যবসা বাণিজ্য করত। কিন্তু ইংরেজরা ফরাসি বণিকদের দেখলে মারতে উদ্যত হতো। ইংরেজদের এই মনোভাব সুজাউদ্দিন খান থেকে শুরু করে
আলীবর্দী খাঁ পর্যন্ত সকলেই বেশ চিন্তিত ও ইংরেজদের প্রতি বিরক্ত ছিলেন তাদের এহেন আচরণের জন্য। কিন্তু এরা প্রত্যেকেই ইংরেজদেরকে তাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিলেন। আর একবার বলছি তোমাদের সুবিধার্থে, নবাব সিরাজদৌল্লা ও ইংরেজদের মধ্যে বিবাদ সংঘাতের পাশাপাশি ইংরেজদের সাম্রাজ্য বিস্তারের বৃত্তান্ত বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নবাবী আমলে ইংরেজরা যেরকম বাংলায় বসবাস করত ও বাংলায় ব্যবসা বাণিজ্য করত, ফরাসিরাও তদ্রূপ বাংলায় বসবাস করত ও বাংলাতে ব্যবসা বাণিজ্য করত। কিন্তু ফরাসি বণিকদের দেখলেই ইংরেজরা তাদের প্রতি মারমুখ ভাব দেখাতো। ইংরেজদের এই মনোভাবে নিজামুদ্দিন খান থেকে শুরু করে আলীবর্দী খাঁ প্রত্যেকেই বেশ চিন্তিত ও বিরক্ত ছিলেন। কিন্তু তারা প্রত্যেকেই ইংরেজদেরকে তাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিলেন। আলীবর্দী খাঁ, বাংলা বিহার উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার দৌহিত্র মানে নাতি, মেয়ের ছেলে, ছোট মেয়ের ছেলে, নাতি, দৌহিত্র বাংলার সিংহাসনে বসেন। এই সিংহাসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, সিরাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলীবর্দী খাঁর অপর দৌহিত্র শৌকত জং, তার মেজ মেয়ের পুত্র। সিরাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন। আরেকটি চরিত্র আমরা পাই, সিরাজ ও শৌকত জংয়ের মাসি ঘসেটি বেগম। তার বিয়ে হয়েছিল শাহ আহমদ জংয়ের সাথে। তাদের কোনো সন্তান না থাকায় তারা সিরাজের অপর ভাই, সিরাজের ভাইকে, ছোট ভাইকে তারা দত্তক নেন। ইকরমদৌল্লাকে তারা দত্তক নেন। কিছুদিন পর ইকরমদৌল্লা বসন্ত রোগে মারা গেলে পুত্র শোকে শাহ আহমদ জং মারা যান। পুত্র শোকে তিনিও মারা যান। ঘসেটি বেগম মতিঝিল প্রাসাদে স্বামীর বিপুল সম্পত্তির অধিকারিণী হন। তাহলে সিরাজ সিংহাসনে বসবে না শৌকত জং সিংহাসনে বসবে? ঘসেটি বেগম শৌকত জংয়ের পক্ষ অবলম্বন করলে বা শৌকত জংয়ের পক্ষ নিলে পারিবারিক বিবাদ চরম আকার ধারণ করে। ইংরেজরা ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিল।
তারা নবাব বাড়ির মসনদ ঘটিত এই ব্যাপারে, কে মসনদে বসবে সেই ব্যাপারে তারা তীক্ষ্ণ নজর রেখেছিল চতুর ইংরেজ। শেষ পর্যন্ত সিরাজ সিংহাসনে বসলে ইংরেজদের সাথে হিংসা, অবিশ্বাস, সন্দেহ গড়ে ওঠে। সন্দেহ, অবিশ্বাস, বিদ্বেষ গড়ে ওঠে। এমনকি সিরাজ সিংহাসনে বসলে প্রচলিত রীতি অনুযায়ী ইংরেজরা তাকে নজরানা বা কোনো ভেট বা কোনো উপঢৌকন বা কোনো উপহার পাঠাননি। এমনকি কাশিমবাজারে তাদের এলাকায় ইংরেজরা সিরাজকে প্রবেশ করতে দেয়নি। ইংরেজদের এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ সিরাজের ভালো লাগেনি। নবাব সিরাজদৌল্লা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করে কাশিমবাজার কুটির দখল করে ও ফোর্ট উইলিয়াম দুর্গ সহ কলকাতা উদ্ধার করেন, কলকাতা দুর্গ উদ্ধার করেন। এই খবর যখন মাদ্রাজে পৌঁছালো, ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসন বিনা বাধায় কলকাতা দুর্গ আবার পুনর্দখল করেন। বিনা বাধায় কলকাতা দুর্গকে দখল করে নেন ও হুগলি লুণ্ঠন করেন, হুগলি লুট করেন। সিরাজ বিভিন্ন কারণে ভয় পেয়ে গিয়ে ও তার কিছু রাজপুরুষদের চাপে পড়ে ইংরেজদের সঙ্গে আলীনগরে সন্ধি স্থাপন করে সিরাজ শান্তি ফিরিয়ে নিয়ে আসে। আলীনগরের সন্ধির কিছুকাল পর সবাই চুপচাপ থাকলেও কিছুদিন পর থেকে নানা কারণে নবাবের সাথে ইংরেজদের মত পার্থক্য দেখা দিতে লাগে, সম্পর্ক খারাপ হতে শুরু করে, সম্পর্কের অবনতি হয়। আলীনগরের সন্ধির কিছুকাল পরে নবাব ও সিরাজের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। ইংরেজরা চন্দননগরে ফরাসি কুটির দখল করে নেয় এবং ফরাসিদেরকে বাংলা থেকে বিতাড়িত করে, বাংলা থেকে তাড়িয়ে দেন। সিরাজ ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র না ধরলেও তিনি ফরাসিদের আশ্রয় দেন। ইতিমধ্যে ইংরেজদের ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং নবাব সিরাজদৌল্লা পরিস্থিতির ওপর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ইংরেজদের চাপে পড়ে
বাধ্য হয়ে নবাব ফরাসিদের বাংলা থেকে বিতাড়িত করেন, বাংলা থেকে তাড়িয়ে দেন। এর মধ্য দিয়ে নবাবের যে ক্ষমতাহীনতার স্পষ্ট ছবি ফুটে উঠতে শুরু করে। দুর্বল নবাব যে দুর্বল হয়ে পড়েছে, ফরাসিদের এই বিতাড়নের মধ্য দিয়ে সেই ছবি ফুটে ওঠে। ইংরেজদের তা বোধগম্য হতে বেশি সময় লাগেনি। সুচতুর ইংরেজ পরিকল্পনা করল যে সিরাজকে বাংলার মসনদ থেকে সরিয়ে দিয়ে তাদের বন্ধু ভাবাপন্ন, যে তাদের কথা শুনবে এইরকম কোনো লোককে তারা বাংলার মসনদে বসাবে। অন্যদিকে কিছু রাজপুরুষও এইরকম চিন্তা ভাবনা করতে শুরু করে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের গোপন বৈঠকে চুক্তি হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল যে নবাবকে গদিচ্যুত করে ওই স্থানে অর্থাৎ বাংলার মসনদে বসবে মীর জাফর। এই রকম পরিস্থিতিতে ইংরেজরা নবাবের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে পলাশীর প্রান্তরে ইংরেজের বাহিনীর সাথে নবাবের বাহিনীর মুখোমুখি হয়। মীর জাফর, রায়দুল্লভ, জগৎ শেঠ, উমির চাঁদ প্রমুখের বিশ্বাসঘাতকতায় 1757 সালের 29শে জুন সেই পলাশীর আম্র কাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পরাজয় ঘটে। ষড়যন্ত্রকারীদের গোপন ষড়যন্ত্রের চক্রান্তের শিকার হয় নবাব সিরাজদৌল্লা। ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, আমরা পরাধীন হলাম। সিরাজ ইংরেজদের হাতে ধরা পড়ে এবং তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়ের প্রেক্ষাপটে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত সিরাজদৌল্লা নাটকটি রচনা করেন। আমি আজ তোমাদের সামনে সিরাজদৌল্লা নাটকের ঐতিহাসিক প্রেক্ষাপট তোমাদের সামনে আলোচনা করলাম। পরবর্তী দিনে আমি নাটক সম্বন্ধে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।